বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে টিউটে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহেল রানা। আজকে টিউটের বিষয়বস্তু হচ্ছে ফ্রেগম্যাস ফাংশন ইন পিএইচপি পার্ট 2। পার্ট 1-এ আমরা ফ্রেগম্যাস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ফ্রেগম্যাসের বাকি অংশ আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো শুরু করা যাক কথা না বাড়িয়ে। আজকে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে স্পেশাল সিকোয়েন্সেস। স্পেশাল সিকোয়েন্সেসে আমরা যেগুলো দেখি সেগুলো হচ্ছে একটি ব্যাকস্ল্যাশ, তারপরে ডি, এটা হচ্ছে নিউম্যারিক ক্যারেক্টার। নিউম্যারিক ক্যারেক্টার হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত ক্যারেক্টারকে বলে নিউম্যারিক ক্যারেক্টার। বড় হাতের ডি, ব্যাকস্ল্যাশ বড় হাতের ডি, সেটা হচ্ছে নন নিউম্যারিক ক্যারেক্টার। নন নিউম্যারিক ক্যারেক্টার হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত যে নিউম্যারিক ক্যারেক্টারগুলো আছে সেগুলো বাদে অন্য সবগুলো সেটা ম্যাচিং করবে। আর ব্যাকস্ল্যাশ ডাব্লিউ হচ্ছে আলফা নিউম্যারিক ক্যারেক্টার। আলফা নিউম্যারিক ক্যারেক্টার হচ্ছে ছোট হাতের এবং বড় হাতের এ থেকে জেড এবং 0 থেকে 9 এবং একটি আন্ডার স্কোর, এগুলো সবগুলোই হচ্ছে আলফা নিউম্যারিক ক্যারেক্টার। সেটা হচ্ছে ডব্লিউ এর জন্য। আর বড় হাতের ডাব্লিউ এর জন্য হচ্ছে নন আলফা নিউম্যারিক ক্যারেক্টার। নন আলফা নিউম্যারিক ক্যারেক্টার হচ্ছে এ থেকে জেড এবং 0 থেকে 9, এগুলা বাদে অন্য সবগুলো হচ্ছে নন আলফা নিউম্যারিক ক্যারেক্টার। তারপর হচ্ছে এস দিয়ে হয় যেটা ওয়ার্ড স্পেস হতে পারে নিউ লাইন, তারপরে ব্যাকস্ল্যাশ টি, এগুলোর জন্য এটা ম্যাচ করবে ছোট হাতের এস। আর বড় হাতের এস ম্যাচ করবে নন ওয়ার্ড স্পেস ক্যারেক্টার। নন ওয়ার্ড স্পেস ক্যারেক্টার হচ্ছে এভাবে টি, নিউ, যেটা নিউ লাইন, এগুলা বাদে বাকিগুলো সেটা ম্যাচ করবে। তো আমরা উদাহরণ দেখি কি হয়। স্ট্রিংয়ে আমি এখানে স্ট্রিং নিয়েছি, ইটস অনলি ফর ইউ। এখানে 4 হচ্ছে একটা নিউম্যারিক ক্যারেক্টার। আমরা এখানে ফ্রেগমেন্স করলাম যে ব্যাকস্ল্যাশ ডি, তার মানে নিউম্যারিক ক্যারেক্টার সেটা ম্যাচ করবে। নিউম্যারিক ক্যারেক্টার এখানে আছে 4, তো এটা 4 ক্যারেক্টার 4কে সে ম্যাচ করবে। আমরা এখানে দেখছি এটা হচ্ছে এখানে, তো আমরা অ্যারেতে দেখা যাচ্ছে এটা 4কে ম্যাচ করেছে। তো আমরা দ্রুত এগোবো, কারণ আমরা এর আগে আমরা প্রথম পর্ব আপনারা দেখে নেবেন যারা এখন দেখেননি। তো দেখে নিলে এটা বুঝতে পারবেন, আমি আর সেগুলো আলোচনা করছি না। তো এখানে দেখেন যে স্ট্রিং, এখানে আমি সবগুলো নিউম্যারিক ক্যারেক্টার 3, 4, 5, 5, 6, 6, 7, এগুলো সবই নিউম্যারিক ক্যারেক্টার, কিন্তু আমি এখানে ম্যাচিং করতেছি নন নিউম্যারিক ক্যারেক্টার। নন নিউম্যারিক ক্যারেক্টার যেহেতু এখানে নেই, সেহেতু এটা ফলস হবে। এটা ট্রু ফলস দেখাবো, অর্থাৎ জিরো। এটা দেখাবে জিরো, রিটার্ন করবে জিরো, ফলস। তো আরেকটা, এরপর আমরা দেখি এখানে আলফা নিউম্যারিক ক্যারেক্টার। আলফা নিউম্যারিক ক্যারেক্টার হচ্ছে 0 থেকে 9, এখানে 0 থেকে 9 এর ক্যারেক্টার না। এছাড়া ছোট হাতের এবং বড় হাতের এ থেকে জেড এবং একটি আন্ডার স্কোর। তো আন্ডার স্কোর না, এখানে কোনোটাই এটার সাথে ম্যাচ করবে না। এগুলো সব স্পেশাল ক্যারেক্টার, এগুলো ম্যাচ করবে না, সেই জন্য এটা ফলস হবে। এরপর আমরা দেখতেছি এখানে ডাব্লিউ, বড় হাতের ডাব্লিউ হচ্ছে নন আলফা নিউমেরিক ক্যারেক্টার। নন আলফা নিউমেরিক ক্যারেক্টার, কিন্তু এখানে দেখা যাচ্ছে কিউ একটা আলফা নিউমেরিক ক্যারেক্টার, ডাব্লিউ 1, 2 আন্ডার স্কোর, এগুলো সবই আলফা নিউমেরিক ক্যারেক্টার। যেহেতু নন আলফা নিউমেরিক ক্যারেক্টার ম্যাচ করবে, সেই জন্য এটাও ম্যাচ করবে না, সেই জন্য এটা রিটার্ন জিরো হবে, ফলস। তো এরপরে আছে আপনার ওয়ার্ড স্পেস। এখানে দেখা যাচ্ছে এখানে একটি নিউ লাইন আছে। এই নিউ লাইনকে সে যেহেতু এখানে নিউ লাইন, এখানে ওয়ার্ড স্পেস সে করবে। তো আমরা এখানে দেখি এটা হচ্ছে আমাদের যেহেতু এটা ওয়ার্ড স্পেস, এটা ফলস দেখাচ্ছে, ফলস হচ্ছে কিনা এখানে একটা, যেহেতু আমি নিউ লাইন দিচ্ছি, এটা ট্রু হওয়ার কথা। তো আমরা এখানে খুব সম্ভবত এটা, তো আমরা এটা কেটে দিয়ে দেখি এটা আসলে ওটা কিনা। আমরা সেভ করলাম। হ্যাঁ, আমি যেটা দেখেছি এটা এখানে ওয়ার্ড স্পেস বলতে যেটা বোঝানো হচ্ছে এটা হবে ট্রু, এখন ফলস হবে। এখন ঠিক আছে, এটা ফলস, যেহেতু এর মাঝে কোনো ওয়ার্ড স্পেস বা নিউ লাইন নাই। যদি আমি নিউ লাইন দিয়ে দিই তাহলে সেটা ট্রু হবে। আমি এটা করে দেখলাম, এখানে ফলস লিখছি, তাহলে এখানে হবে ট্রু। তাহলে বুঝতে পারছেন যে এটা হচ্ছে ওয়ার্ড স্পেস, নিউ লাইন, এগুলোকে করবে, ম্যাচ করবে, তাহলে এটা ম্যাচ করবে, তার মানে এটা ট্রু হবে। এটা ম্যাচ করেছে, এখানে ম্যাচ করবে। আমি যদি এটা আবার দেই, এখন এটা দিলাম, রিফ্রেশ করলাম, এটা ম্যাচ করেছে, তাহলে এটা হচ্ছে ওয়ার্ড স্পেস। আর এরপর আমরা যেটা দেখবো এটাও একই, আমি এটা দুইবার লিখলাম। তো ফ্রেগমেন্স এখানে এই দ্বারা হচ্ছে নন ওয়ার্ড স্পেস ক্যারেক্টার। নন ওয়ার্ড স্পেস ক্যারেক্টার বলতে যে এই নিউ লাইন বাদে বাকি যেগুলো আছে সবগুলো ম্যাচ করবে, অর্থাৎ এখানে ডব্লিউ, ই, এ, আর, এস, এগুলো সব, এখান থেকে ইউ, ডি, এগুলো নন ওয়ার্ড স্পেস। যেহেতু নন ওয়ার্ড স্পেস ক্যারেক্টার, সেগুলো সবগুলোকে সে ম্যাচ করবে। আমরা ম্যাচটা দেখি, এখানে ম্যাচ করেছে যে এটা ম্যাচ হচ্ছে এটা, এখানে 13টা ম্যাচ করেছে এবং সেটা দেখেন সবগুলো ডব্লিউ, ই, নন নিউমেরিক, নন ওয়ার্ড স্পেস ক্যারেক্টারটা ম্যাচ করেছে। এরপর আমরা দেখি এটা, এখানে আমরা ক্যারেক্টার ক্লাসের ভিতরেও, ক্যারেক্টার ক্লাস আমরা জানেন কি, ক্যারেক্টার ক্লাসের ভিতরে আমাদের এই স্পেশাল সিকোয়েন্সেসগুলো কাজ করবে। এটা হচ্ছে আলফা নিউমেরিক ক্যারেক্টার। আলফা নিউমেরিক ক্যারেক্টারের ভিতরে এখানে যেগুলো ম্যাচ করবে না, এটা ম্যাচ করবে না, এখানে এটা ম্যাচ করবে না, অ্যাট দ্য রেট ম্যাচ করবে না, অ্যান্ড ম্যাচ করবে না, তারপর আপনার
এই এগুলা ফার্স্ট ব্র্যাকেট ম্যাচ করবে না, প্রশ্নবোধক চিহ্ন এগুলো ম্যাচ করবে না, প্লাস ম্যাচ করবে না, অর্থাৎ এগুলা বাদে যেগুলো আলফা নিউমেরিক ক্যারেক্টার এ আছে, বি আছে, সি, ই, এস, তারপরে জে, কে, এল এবং এই আন্ডারস্কোর এগুলো সবগুলা ম্যাচ করবে। এই যে আমরা এটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবগুলোই ম্যাচ করেছে এবং শেষে একটা আন্ডারস্কোর আছে, তো সেটা ম্যাচ করেছে। এটা ম্যাচ বুঝলাম। এটা আমরা ক্যারেক্টার ক্লাসে আমরা স্পেশাল সিকোয়েন্স ব্যবহার করতে পারি, এটা থেকে আমরা দেখলাম। এরপর আমরা দেখব মেটা ক্যারেক্টার। আমরা এতদিন দেখেছি মেটা ক্যারেক্টারগুলো কী কী। এখন একটা মেটা ক্যারেক্টার কাজ দেখব ডট। ডট দিয়ে কী বোঝায়? পি ডট এক্স, এটা দ্বারা বোঝানো হচ্ছে পি এবং এক্সের মাঝে অন্ততপক্ষে একটা ক্যারেক্টার থাকবে, অন্ততপক্ষে এখানে একটা ক্যারেক্টারই থাকবে। তো এখানে পি এবং এক্সের মধ্যে কোনো ক্যারেক্টার নাই, সেই জন্য এটা হবে ফলস। এটা আমি কাজ করেছি সেই জন্য এটা লিখে রেখেছিলাম, এটা হবে ফলস। তো এটার মাঝে যদি এখানে আমি একটা টি দেই, আমি এটা হচ্ছে আমাদের এখানে এটা ফলস দেখাচ্ছে। এটা দেখেন আমি এখানে এর মাঝে একটা অন্তত একটা যেমন ইউ দিলাম, তাহলে এটা ম্যাচ করবে। এখানে এ ওয়ান 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 রিটার্ন করবে, এখানে ওয়ান রিটার্ন করলো। তো এটা এবং এখানে কোনো হোয়াইট স্পেস দিলেও সেটা রিটার্ন ওয়ান হবে, ট্রু হবে, অর্থাৎ হোয়াইট স্পেসের জন্য এটা কাজ করবে। ডট চিহ্ন, তাহলে বুঝলাম ডট চিহ্ন হচ্ছে দুইটা যে কোনো একটা ক্যারেক্টারকে সে ম্যাচ করে, এটা হোয়াইট স্পেসও হতে পারে। তো এটা গেল মেটা ক্যারেক্টার। এইবার মেটা ক্যারেক্টার হচ্ছে ব্যাকস্ল্যাশ। ব্যাকস্ল্যাশে মেটা ক্যারেক্টারের কাজটা হচ্ছে, যেমন ধরেন আমরা যেই মেটা ক্যারেক্টারগুলো আমরা দেখেছিলাম, মেটা ক্যারেক্টার যেগুলো আমরা দেখি, যেমন ডট একটা একমাত্র দেখলাম, একটা মেটা ক্যারেক্টার। এখন আপনি চাচ্ছেন, আমি এটার জন্য এটা ডট দিয়ে দিচ্ছি। তো আপনি চাচ্ছেন এখানে ফি ডট এক্স, ঠিক ফি ডট এক্সই আপনি ম্যাচ করবেন। তো ফি ডট এক্স যদি আমি এখানে এটা বাদ দিয়ে শুধু ফি ডট এক্স দিই, তাহলে সে কিন্তু এই ডটকে কিন্তু সে ডট মনে করবে না, সেটাকে সে ম্যাটা ক্যারেক্টার মনে করে, এটা স্পেশাল মিনিং সে বুঝতে চাইবে যে ডট পি এবং এক্সের মাঝে কোনো ক্যারেক্টার আছে কি না। তো আমরা কিন্তু চাচ্ছি ডটকে ডট হিসেবেই দেখাতে, আর ডটকে যদি ডট হিসেবে দেখাতে চাই তাহলে সেটার আগে একটা ব্যাকস্ল্যাশ দিতে হবে, দিলে এটা এখন পি ডট এক্স এটা ম্যাচ করবে। তো আমরা এখানে পি ডট এক্স ম্যাচ করে কিনা আমরা এটা সেভ করলাম, আমরা দেখতে পাচ্ছি পি ডট এক্স ম্যাচ করেছে, অর্থাৎ ডটকে ডট হিসেবেই। আমি আসলে বুঝাতে পেরেছি কিনা জানি না, আমি বুঝাতে চাচ্ছি যে যদি কোনো মেটা ক্যারেক্টারকে কোনো স্পেশাল মিনিং না ব্যবহার করে, শুধু মেটা ক্যারেক্টার শুধু ওই ক্যারেক্টারকে শুধু ওই স্বাভাবিক সাধারণ ক্যারেক্টার হিসেবে দেখানোর জন্য আমরা ব্যাকস্ল্যাশ, তার আগে একটা ব্যাকস্ল্যাশ দিতে পারি। যেমন আমি যদি চাই এখানে একটা ডলার চিহ্ন যেটা আমি ম্যাচ করতে চাচ্ছি, তাহলে ডলার চিহ্নের জন্য তো এটাও মেটা ক্যারেক্টার পর্যায়ে পড়ে যায়, সেই জন্য এখানে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে ডলার চিহ্ন, তাহলে সেটা এই ডলার চিহ্নই সেটা কী করবে? ম্যাচ করবে। তো আমরা এখানে দেখি, এখানে একটু ডলার চিহ্ন, তো এটাতে একটু সমস্যা হচ্ছে। 204 এখানে ডলার চিহ্ন আসলে এইভাবে করবে না, ম্যাচ করবে না। তো এটা এইভাবে আমরা ডলার চিহ্ন না দিয়ে আমরা এটা মেটা ক্যারেক্টারের পর যে পড়ছে না মনে হচ্ছে, তাহলে আমরা এটা ডট দিলাম। তো আপনারা এইভাবে দেখবেন যে আসলে কোনটার সাথে কোনটা, মেটা ক্যারেক্টার যেগুলো আছে, এটা ডলার চিহ্নটা আসলে মেটা ক্যারেক্টার না, এটা ডিলিমিটার্স, সেই জন্য হয়তো এটা ম্যাচ করলো না। তো যাই হোক, আপনারা এগুলো দেখে নেবেন। তো এটা এইভাবে ব্যাকস্ল্যাশ ব্যবহার করা হয়। তো আরেকটা দেখি, আমরা এখানে দেখতে চাচ্ছি যে পি এবং এক্সের মাঝে দুইটা স্কোয়ার, যেটা বলে স্কোয়ার ব্রেসিস আছে, এই স্কোয়ার ব্রেসিস কিন্তু মেটা ক্যারেক্টার। আর সেটা বোঝানোর জন্য আমি এখানে আমি এটা লিখি, আমি এগুলো কেটে দিলাম। আমি যদি চাই ফি এটা ঠিক এই প্যাটার্নটাকে ম্যাচ করতে, তাহলে আমাকে এই মেটা ক্যারেক্টারকে কী করতে হবে? একটা এই প্রথম মেটা ক্যারেক্টারের জন্য একটা ব্যাকস্ল্যাশ, এটা দিয়ে মেটা ক্যারেক্টারকে আমি স্টপ করে দিলাম, তারপরে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে এটাকে স্টপ করে দিলাম, এখন সেটা স্বাভাবিক একটা স্কোয়ার ব্রেসিসই ধরবে, এটা আর মেটা ক্যারেক্টার হিসেবে বিবেচিত হবে না, এটা ম্যাচ করবে। তো আমরা ম্যাচ করি, আমরা এখানে ম্যাচ করে রেখেছি, এই যে দেখা যাচ্ছে এখানে ম্যাচ হলো। তো এটা হলো, এটা গেল। এবার আমরা দেখবো অর অপারেটর। অর অপারেটরের কাজ আপনারা যারা প্রোগ্রামিং একটু শিখেছেন বা জানেন তারা জানেন অর অপারেটর আছে। তো সেই অর অপারেটর ওয়েব অথবা ইমেল অথবা এসইও, এই তিনটা যে কোনো একটা, হয় ওয়েব না হয় ইমেল না হয় এসইও, যে কোনো একটা থাকলে সেটা কি করবে? ম্যাচ করবে। এখানে এসইও আছে এই জন্য এটা ম্যাচ করবে, এখানে ওয়েব থাকলে সেটা ম্যাচ করতো, ইমেল থাকলে ম্যাচ করতো, যেটা এখানে তিনটার একটা থাকলে, এই প্যাটার্ন একটা থাকলে সেটা ম্যাচ করবে, সেটার জন্য এটা। তো আর এরপর একটা দেখতে পাচ্ছি যে এই যে এখানে যে ফার্স্ট ব্র্যাকেট, এটা মেটা ক্যারেক্টার দিয়ে এটা সাব এক্সপ্রেশন তৈরি করা হয়েছে, সাব রিজেক্টস বলতে পারেন। তো এখানে একটা সাব রিজেক্টস দেওয়া হচ্ছে হি, এটা চারটা সে ম্যাচ করবে। হির সাথে প্রথমে হি এবং এটার সাথে হ্যালো হি এবং ডাবল এল ও এটা, এবং জে ই ডাবল এল ও এটা, এবং শুধু এইসি আবার জে ই, যেহেতু এটা অর
প্রত্যেকটা এখানে আছে যেহেতু সেটা ম্যাচ করবে, যেহেতু যে সবগুলোই আছে, না থাকলে যে কটা ম্যাচ করার কথা ছিল সেগুলোই করতো। এখানে দেখা যাচ্ছে দুইটা অ্যারেতে নেস্টেড অ্যারের ভিতরে জিরো ইন্ডেক্সে যে অ্যারো সেটার ভিতরে আরও দুইটা অ্যারো, আবার ওয়ান ইন্ডেক্সে যে অ্যারো সেটার ভিতরে আরও দুইটা অ্যারো। তাহলে এখানে মোট 4টা অ্যারের ভিতরে অ্যারের ভিতরে অ্যারে থাকার কারণে এটাকে বলে নেস্টেড অ্যারে। তো যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। তারপর আমরা আসছি অ্যাসারশন আমরা কয়েকটা দেখেছি। আমরা এখন দেখবো এটা হচ্ছে বাউন্ডারি, ওয়ার্ড বাউন্ডারি, এটা নট ওয়ার্ড বাউন্ডারি। তারপর এটা হচ্ছে শেষে স্ট্রিংয়ের শেষেরটা বোঝানোর জন্য, এটা আমরা দেখেছি এর আগে, এর ব্যবহার দেখেছি। এটা স্ট্রিংয়ের শেষে, এটু স্ট্রিংয়ের শেষে বোঝানোর জন্য, এটা স্ট্রিংয়ের প্রথম প্যাটার্ন বোঝানোর জন্য। আর জির ব্যাপারটা আমি এখনও ভালো করে জানি না, সেজন্য বলতে পারছি না। তো এখানে আই লাইক ক্যাট ফো আমি এখানে দিচ্ছি। এখানে একটা ওয়ার্ড বাউন্ডারি, প্রথমে একটা ওয়ার্ড বাউন্ডারি দিলাম, আর যদি আমি একটা শেষে একটা ওয়ার্ড বাউন্ডারি দিয়ে রাখতে পারি বি, তার মানে হচ্ছে খ্যাটের ঠিক আগে কোনো ওয়ার্ড থাকতে পারবে না এবং খ্যাটের ঠিক পরে কোনো ওয়ার্ড থাকতে পারবে না, অর্থাৎ শুধুমাত্র খ্যাটই থাকবে, এর আশেপাশে আর কোনো ওয়ার্ড থাকতে পারবে না খুব সাথে, তাহলে সেটা ম্যাচ করবে, ট্রু দেখাবে। এখানে যেহেতু খ্যাটের পরে একটা এফও আছে সেই জন্য এটা ম্যাচ করবে না। আর যদি আমি শেষের বি বাউন্ডারি কেটে দিই, তাহলে ক্যাটের আগে কোনো কিছু থাকতে পারবে না, এরপরে থাকলে থাকতে পারে, তাহলে এখন ম্যাচ করবে, ক্যাট ম্যাচ করবে। এরপরে থাকুক, কারণ এখানে আমি ওয়ার্ড বাউন্ডারি দেইনি। আবার ঠিক একই তদ্রূপভাবে আমি যদি শেষে একটা ওয়ার্ড বাউন্ডারি দিই, আপনি এগুলো করে করে দেখতে হবে, আপনার আমি দেখিয়ে দিলাম, এরপর আপনি করলে বুঝতে পারবেন এগুলো কী আসলে, না করলে বুঝতে পারবেন না। আমি এখানে দেখার সময়ের জন্য আমি দেখাচ্ছি না, অল্প সময় আমি দেখানোর চেষ্টা করছি। তো এখানে আমি ওয়ার্ড বাউন্ডারি শেষে দিলাম, তাহলে এটা কিন্তু ম্যাচ করবে না, বলুন তো এটা ম্যাচ করবে না? ম্যাচ করবে না, কারণ ক্যাটের শেষে কিন্তু ওয়ার্ড বাউন্ডারি দিয়ে রেখেছি। এরপরে যদি আমি এটা সরিয়ে দিই, তাহলে এইবার ক্যাট সেটা ম্যাচ করবে। আর এই ক্ষেত্রে যদি আমি এর আগে কোনো শব্দ দেই, তাহলে এটাও ম্যাচ করবে, এটা ম্যাচ করবে, কারণ এর আগে কোনো ক্যাটের আগে কোনো ওয়ার্ড বাউন্ডারি নাই, তাহলে অন্য যে কোনো প্যাটার্ন থাকলে সেটা ম্যাচ করবে। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক এখন মেটা ক্যারেক্টার যদি এই ওয়ার্ড বাউন্ডারিটা যদি কোনো মেটা ক্যারেক্টার ক্লাসের ভিতরে থাকে, তাহলে কি হবে? ক্যারেক্টার কিছু ভিতরে থাকলে সেটাকে বলা হচ্ছে ব্যাক স্পেস ক্যারেক্টার, সে ম্যাচ করবে। তো ব্যাক স্পেস ক্যারেক্টার কি, আমি সেটা আমার কাছে বোধগম্য না, পরিষ্কার না, সেজন্য আমি আপনাদের বলতে পারছি না। তো আমি পরেরটা চলে যাচ্ছি। দিস ইজ এটা এখানে একটা আছে নট ওয়ার্ড বাউন্ডারি। নট ওয়ার্ড বাউন্ডারি মানে হচ্ছে দায়ের পরে ওয়ার্ড বাউন্ডারি থাকবে না, অর্থাৎ THE এরপরে অন্তত পক্ষে অবশ্যই একটা না একটা ক্যারেক্টার থাকতেই হবে, তাহলে সেটা ম্যাচ করবে। এটা বি, ছোট হাতের বি এর উল্টোটা। এখানে দায়ের পরে এস আছে, সেই জন্য এটা ম্যাচ করবে। যদি এরকম হয়তো দায়ের পরে কোনো ওয়ার্ড না ক্যারেক্টার নাই, তাহলে এটা ম্যাচ করবে না। ঠিক একইভাবে আমরা প্রথমেও যদি দিই, তাও একই অর্থ ব্যবহৃত হবে, অর্থাৎ THE এর আগে অবশ্যই একটা না একটা অক্ষর থাকতে হবে। দিলাম ই, এবার ম্যাচ করবে। যদি যেহেতু এটা বাইরেও বি আছে, এখানেও আছে, তাহলে এটা TH এর ইর পরে আরেকটা দিলাম, তার মানে THE এর আগেও অন্তত একটা ক্যারেক্টার আছে, এরপরও একটা ক্যারেক্টার আছে, তাহলে এটা সত্য হবে। ঠিক এভাবে যদি আমি সেটা কেটে দিই, তাহলে এখন কিন্তু এটা মিথ্যা হবে, কারণ এটার পরে কিন্তু নট ওয়ার্ড বাউন্ডারি নাই, সেই জন্য এটা থাকলে এটা হবে না। এটা আমি কেটে দিলাম, এবার এটা ম্যাচ করবে। এটার আগে একটা ওয়ার্ড বাউন্ডারি আছে, সরি ওয়ার্ড বাউন্ডারি নাই, ওয়ার্ড বাউন্ডারি না থাকলে নট ওয়ার্ড বাউন্ডারি, বড় হাতের বি। আর ছোট হাতের জেড, ব্যাকস্ল্যাশ ছোট হাতের জেড হচ্ছে কোনো প্যাটার্নের, কোনো স্ট্রিংয়ের একদম শেষের প্যাটার্নটা ফিশ হতে হবে। তাহলে এই ফিশ এখানে দেখা যাচ্ছে, এটা শেষের প্যাটার্ন ফিশ আছে, তাহলে এটা ট্রু হবে, এটা শেষের, আমরা আগে দেখেছি। আর বড় হাতের জেড হলে লাইন কোনো ব্রেক এটা ধরবে না, এখানে লাইন ব্রেক ধরবে না, লাইন ব্রেক বাদেই সে একদম শেষের স্ট্রিংয়ের শেষের প্যাটার্নটাকে ম্যাচ করবে, এটা ম্যাচ হবে, এটা ট্রু হবে। তো এটা হলো গেল। আর এখানে আমরা দেখি আই লাইক ক্যাটফিশ, আই লাইক ক্যাটফিশ। তাহলে এখানে প্রথম স্ট্রিং হচ্ছে, স্ট্রিংয়ের প্রথম প্যাটার্ন হচ্ছে আই, আর এটা বোঝানোর জন্য এই ব্যাকস্ল্যাশ এই দেওয়ার মানে হচ্ছে কোনো স্ট্রিংয়ের প্রথম প্যাটার্ন আই হতে হবে, তাহলে সেটা ম্যাচ করবে। এখানে ম্যাচ করেছে, যেটা আমরা এর আগে ক্যারেট চিহ্ন দিয়ে করেছিলাম, এটার কাজ আর এটার কাজ একই। ক্যারেট চিহ্ন দিয়ে আমরা এটা একইভাবে করতে পারি, এটার কাজ আর এটার কাজ একই দেখলাম আমরা। এরপর আমরা দেখবো মডিফায়ার্সের ভিতরে আই আছে, আই মানে কেস ইনসেনসিটিভ করতে হয়। কেস ইনসেনসিটিভ করার জন্য আমরা শেষে আই মডিফায়ার দিয়ে আমি প্রথম পর্বেই বলেছিলাম যে মডিফায়ারগুলো বসে ডিলিমিটারের শেষে, আই দিলে কেস ইনসেনসিটিভ হয়। এখন বড় হাতে ছোট হাতের কোনো সমস্যা হবে না, বড় হাতে দিলেও ম্যাচ করবে, ছোট হাতে দিলেও ম্যাচ করবে। তো এটা হচ্ছে আয়ের কাজ। আর এসের কাজ হচ্ছে, আপনার এসের কাজটা বোঝার জন্য আমরা এটা কেটে দিচ্ছি। এসের কাজ বোঝার জন্য দেখেন, যখন ডট হবে আই এবং এম এর মাঝে ডট হওয়া মানে এদের মাঝে যে অন্তত পক্ষে একটা যে কোনো একটা ক্যারেক্টার থাকতে হবে, কিন্তু লাইন ব্রেক বা লাইন ব্রেক বাদে এই ডট চিহ্ন লাইন ব্রেককে ম্যাচ করবে না। যেমন এটাকে যদি আপনি রান করেন, তাহলে এটা ফলস দেখাবে, জিরো দেখাবে। কিন্তু আপনি যদি এই প্যাটার্নের শেষে একটা এস লাগিয়ে দেন, তাহলে সে এই ডট যে কোনো নিউ লাইনকেও
সে কী করবে, ম্যাচ করবে। সেই জন্য এই এস ব্যবহার করা, নিউ লাইন বা ওয়াইড স্পেস এগুলোকে ম্যাচ করার জন্য শেষে এস লাগে মডিফায়ার লাগানো হয়, তাহলে এটা ম্যাচ করবে। এখন এটা ম্যাচ করবে কারণ এটা শেষে এস মডিফায়ার আছে, না থাকলে এটা ম্যাচ করতো না। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপর আছে আমি এখানে দেখা যাচ্ছে আই একটা মডিফায়ার এবং এম একটা মডিফায়ার। তো এখান থেকে আমরা একটা জিনিস শিখি, সেটা হচ্ছে দুটি একাধিক মডিফায়ার একা আপনার পাশাপাশি বসতে পারে, যেমন এক্স একটা মডিফায়ার সেটাও বসতে পারে। তো এখানে আমি এম এর কাজটা আমার কাছে খুব আমিও বুঝতে পারছি না, সেই জন্য আমি আপনাদের বলতে পারছি না। তো আমি যতটুকু বুঝলাম সেটা হচ্ছে এখানে খ্যার চিহ্ন দিয়ে আমরা জানি যে নুন প্রথম স্ট্রিং হতে পারে, কিন্তু এখানে আই এম মডিফায়ারের কারণে এটা যদি শেষ স্ট্রিংও হয় তাহলে সেটাকে ম্যাচ করে ফেলবে। আর এম এর কারণে এগুলো সে নিউ লাইন সেগুলো ধরবে না, নিউ লাইন ধরবে বা এটা আসলে আমি ঠিক বুঝাতে পারছি না, আমি নিজেও এটা ভালো জানি না। তো আপনারা জেনে নেবেন, কমেন্ট মাধ্যমে জানিয়ে দিবেন। আর ইউর কাজটা আমি ভালো জানি না, তবে একটুকু বলতে পারি ইউ হচ্ছে আপনার যে কোনো আমরা যতগুলো রিজেক্ট করেছি, রিজেক্ট হচ্ছে গ্রিডি, এদের খাসলো হচ্ছে গ্রিডি, আর সেটাকে আনগ্রিডি করার জন্য ইউ ব্যবহার করা হয়। তো এটা আমি মোটামুটি বুঝতে পেরেছি। তো মোটামুটি বোঝার কারণে আমি আপাতত এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। খুব পরিষ্কারভাবে নিজে না বুঝলে আরেকজনকে বোঝানো আসলে ঠিক হবে না, আমার ভুল হতে পারে, সেই জন্য আমি এটা এড়িয়ে গেলাম। তো আমি এবার দেখলাম পজিটিভ লুক এহেড। পজিটিভ লুক এহেড হচ্ছে একটি প্রশ্নবোধক চিহ্ন এবং একটি সমান সমান। তো এখানে দেখছে আই লিভ ইন দ্য হোয়াইট হাউস। হোয়াইট এখানে এই রিজেক্টস দ্বারা বোঝানো হচ্ছে এমন হোয়াইট প্যাটার্নটিকে সে ম্যাচ করবে যার ঠিক সাথে সাথেই হাউস আছে। এখানে দেখা যাচ্ছে হাউস আছে ঠিকই, ঠিক তার সাথে সাথে না, তাহলে এটা ফলস করবে। আর যদি আমি এটার পাশাপাশি নিয়ে আসি, এবার সেটা হোয়াইটকে ম্যাচ করবে, এমন হোয়াইটকে যেটার সাথেই হাউসও আছে, এই প্যাটার্নটাও আছে, তাহলে এটা ট্রু হবে। কিন্তু আমি যদি এটা কোনো সরিয়ে দিই তাহলে সেটা ট্রু হবে না, এটা ম্যাচ করবে না। তো নেগেটিভ লুক এহেড, নেগেটিভ লুক এহেড হচ্ছে নেগেটিভ, ওটা না বোধক। এবার আমরা এমন হোয়াইটকে সে ম্যাচ করবে যে হোয়াইটের ঠিক সাথেই এই হাউস আছে, তাহলে এখন আচ্ছা আমরা বলতে পারি যে এখন হোয়াইটের ঠিক সাথে কিন্তু হাউস আছে, এটা কি ম্যাচ করবে না? এমন হোয়াইটকে ম্যাচ করবে যেটার সাথে হাউস নাই, এটা ম্যাচ করবে, এটা ট্রু হবে। কিন্তু এটার সাথে যদি থাকতো তাহলে এটা পজিটিভ যেটা আমরা শিখেছিলাম, এটার ক্ষেত্রে এটা ম্যাচ করতো। এটার সাথে হাউস থাকলে কিন্তু ম্যাচ করবে না, এটার সাথে হাউস না থেকে অন্য জায়গায় থাকলে সেটা সেই হোয়াইটকে ম্যাচ করবে, এটা না বোধক। আপনারা করে দেখবেন, করে দেখলে বুঝতে পারবেন এগুলা। এবার আমরা তো পজিটিভ লুক বিহাইন্ড, অর্থাৎ পিছনের দিকে তাকানো। তো এবার এমন হাউসকে, এমন একটা প্যাটার্ন, এই হাউসকে সে ম্যাচ করবে যার ঠিক সাথেই এর আগেই হোয়াইট আছে, তাহলে এখানে হাউসের ঠিক সাথেই হোয়াইট আছে, সেই জন্য এটা ম্যাচ করবে। এটা পজিটিভ, যেহেতু পজিটিভের চিহ্ন হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, স্মলার দেন এবং সমান সমান চিহ্ন। তো এটা দিয়ে এবং সাব স্ট্রিং করে তার রিজেক্ট করে এখানে প্রথম ব্র্যাকেট দিয়ে দেওয়া হয়। তো নেগেটিভ লুক বিহাইন্ড হচ্ছে এটা ঠিক উল্টোটা, অর্থাৎ এমন হাউস প্যাটার্নকে সে ম্যাচ করবে যেটার ঠিক আগেই হোয়াইট নাই। যেমন ধরেন এখানে ঠিক আগে কিন্তু হোয়াইট নেই, এটা একটা স্পেস আছে, হোয়াইট স্পেসের পরে এখানে হোয়াইট আছে, সেই জন্য এটা ট্রু হবে। যদি আমার এটা হইতো যে হাউস, আমি এখানে আগে কাজ করেছিলাম এই জন্য ফলস ট্রু লিখে ফেলেছি, এগুলো আপনার দেখার দরকার নেই। তো আমি যদি এখানে লাগিয়ে দিই, তাও দেখা যাচ্ছে যে হাউসের ঠিক সাথে কিন্তু হোয়াইট আছে, এই ক্ষেত্রে এটা ম্যাচ করবে না, না থাকলে সেটা ম্যাচ করবে। তাহলে হাউসের ঠিক সাথেই হোয়াইট না থাকলেই সেটা এইবার ম্যাচ করবে, এটা ট্রু হবে। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আমার এই ছিল আমাদের বেসিক ফ্রেগম্যাসের বেসিক। তো আপনারা এই বেসিক শেখার পর অন্যদের তৈরি ফ্রেগম্যাসগুলো পড়ার চেষ্টা করবেন, ব্যাখ্যা করার চেষ্টা করবেন। না জানলে আপনি গুগল সার্চ করে সেগুলো জেনে নেবেন যে এটার মিনিং কি বা ওইটার মিনিং কি। এরপরও আপনারা আমার এই ভিডিও টিউটোরিয়াল দেখার পরও আপনারা আরও সমস্যা পড়বেন, আমি অনেক সমস্যা পড়ি যেগুলোর ব্যাখ্যা এখানে নাই। তো সেগুলো আপনি আস্তে আস্তে বেসিক ঠিক থাকলে আপনি যে কোনো অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো আপনি আয়ত্ত করতে আপনার খুব সহজ হয়ে যাবে। তো আমি আবারও বলছি, আমার এই টিউটোরিয়ালটা 1 ঘন্টা অথবা 2 ঘন্টা প্র্যাকটিস করবেন কম্পিউটারে ব্যবহারের মাধ্যমে। তারপর আপনারা আমি যে ইয়েতে দিয়েছিলাম একটা আমার এটা হচ্ছে গ্রুপ টিউটোরিয়াল ফ্রেগম্যাচ। এই যে টিউটোরিয়ালটা আমি প্রথম যে ইয়েতে আমার টিউটোরিয়ালে দেখিয়েছিলাম, এই টিউটোরিয়ালটা করবেন। আমার টিউটোরিয়ালটা করার পর আপনি যদি এটা একবার পড়েন তাহলে আপনার জন্য খুবই ভালো হবে, এবং আশা করি আপনারা 2-3 ঘন্টা যদি আপনি এটার পিছনে ব্যয় করেন তাহলে এটার
আপনার আপনার বেসিক ঠিক হয়ে যাবে। এবং এর পরবর্তীতে আপনি এগুলা বেসিক ঠিক করার পর অ্যাডভান্স লেভেল, আমি এখন একটা অ্যাডভান্স লেভেল দেখাই। অ্যাডভান্স লেভেলগুলো একটু দেখার পড়ার চেষ্টা করুন, পড়তে পড়তে অন্যের লেখাগুলো, অন্যের রিজেসগুলো পড়তে পড়তে আপনি একটা পর্যায়ে আপনি নিজের রিজেস তৈরি করতে পারবেন। এবং এটা খুব অপরিহার্য। আমি প্রথমে আলোচনা করেছি যে এটা ফর্ম ভ্যালিডেশনে ফ্রেগমেন্সের ব্যবহার খুব জনপ্রিয়, খুব ভালো, সহজে করা যায়। তো এখানে দেখা যাচ্ছে এই যে ডিলিমিটার হিসেবে এটা ব্যবহার করা হচ্ছে, আমি এটা ব্যাখ্যা করছি একটু। ডিলিমিটার হিসেবে, এবং ডিলিমিটারের শেষে একটা মডিফায়ার আই কেস ইনসেনসিটিভ করা হয়েছে, আর এই চিহ্নে ক্যারেট চিহ্ন দিয়ে বলা হচ্ছে প্রথমেই এ থেকে জেড অথবা এ থেকে জেড থাকতে পারে, একটা হাইফেন থাকতে পারে, অ্যাপোস্ট্রোফ থাকতে পারে। এবং এটা একটা অ্যাসারশন মডিফায়ার, এটা হচ্ছে স্পেশাল সিকোয়েন্স ওয়ার্ড স্পেস করার জন্য, ওয়ার্ড স্পেস ম্যাচ করা আমরা যেমন শিখলাম এতক্ষণ ধরে। এটা প্রথমে থাকতে পারে, এটা একটা নাম, মানুষের নাম যখন ফর্মে দেওয়া হবে, ঠিক এগুলো যদি সে এগুলা বাদে, এবং এটা হচ্ছে 1 থেকে 60 পর্যন্ত ক্যারেক্টার সে লিখতে পারবে মানুষের নাম হিসেবে। এর বাইরে যদি কেউ কোনো কিছু ইনপুট করতে যায় তাহলে সেটা ম্যাচ করবে না এবং সে সেন্ড করতে পারবে না। তো এটি হচ্ছে এটা, এভাবে আপনি আরও আছে এভাবে ফ্রেগ ম্যাচের। এখানে আছে একটা, এটা হচ্ছে কমেন্টের জন্য এটা করা হচ্ছে, আপনি এটা বুঝতে পারবেন। 0 থেকে 9, ছোট হাতের বড় হাতের, এর থেকে জেড, এবং একটা ব্যাকস্ল্যাশ দিয়ে করা হচ্ছে, তারপর একটা হাইফেন, এটা এস মডিফায়ার, কি বলি, স্পেশাল সিকোয়েন্সেস ওয়ার্ড স্পেসের জন্য। তারপর এখানে এই প্রথম প্রথম চিহ্নগুলা, প্রথম ব্র্যাকেটগুলোকে স্টপ করার জন্য, অর্থাৎ মেটা ক্যারেক্টারের যেন না হয়ে সাধারণ এই চিহ্নগুলো যেন দেখা, সেই জন্য এর আগে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে এটাকে স্টপ করা হয়েছে। এটা দিয়ে স্টপ করা হয়েছে। তারপর বিশ্ববোধক চিহ্ন আর প্রশ্নবোধক চিহ্ন, এগুলো স্বাভাবিক প্রশ্নবোধক চিহ্নই আছে। তো এগুলো থাকতে পারে, এগুলোর বাইরে সে যেন কিছু না দিতে পারে। এ হলো আমাদের আজকের আয়োজন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে এগুলো সহজ হয়ে যাবে। একটু সময় দিতে হবে, যদি সময় দেন তার ভালো, যদি সময় দিতে পারেন তাহলে আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ। যারা উচ্চাভিলাষী পিএইচপির উপর ভালো করতে চান তাদের অবশ্যই সময় দিতে হবে। আর যারা স্বাভাবিকভাবে কাজ করতে চান তারাও একটু 2 ঘন্টা সময় দিলেই আপনারা অন্যের